আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গণিতের একটা চমৎকার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাই। সূচক প্রথমে আমরা দেখব সূচক কেন শিখব। এটা আমরা কেন শিখব, এটা গুরুত্বপূর্ণ যে আমরা এটা কেন শিখব। এটা দারুণ একটা উদাহরণ আছে। আমরা এরকম লিখলাম যে একের পরে হচ্ছে, মনে করেন যে এতগুলো শূন্য দেয়া আছে। এখন এতগুলো শূন্য না হয় লেখা গেল, যদি আরও বেশি শূন্য থাকতো তাহলে এতগুলো শূন্য কি আপনি লিখতে পারতেন? আপনার পক্ষে লেখা কিন্তু সহজ হতো না। তো এই জন্যে এতগুলো শূন্য যেহেতু লেখা সম্ভব না, তখন আমরা কি করি, এটাকে গণিতের ভাষায় একটু সহজ করে লেখার চেষ্টা করি। তখন আমরা কি করি, এটা লিখি হচ্ছে 10 টু দ্য পাওয়ার। শূন্য গুণে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14, 10 টু দ্য পাওয়ার 14 লিখি। তাহলে আমরা কি কাজটা করলাম? আসলে আমরা কাজ যেটা করলাম, আমরা এত বড় একটা ম্যাথকে খুব সহজ এবং ছোট আকারে লিখে ফেললাম। এই গণিতে সূচকের কাজ হলো এটা। তাহলে সূচক কি করলো? সূচক যেটা করলো সেটা হলো অনেক বড় একটা অঙ্ককে একদম সহজ করে খুব ছোট্ট করে আপনার সামনে উপস্থাপন করলো। তাহলে সূচক আমরা কেন শিখবো? সূচক আমরা শিখবো, এক কথায় অ্যান্সার, গণিতের সহজীকরণ। গণিতের সহজীকরণ, আচ্ছা, সহজীকরণ। এবং এই সূচকের কিন্তু হচ্ছে একটা ফ্যামিলি আছে। সেই ফ্যামিলিতে তার একটাই বাচ্চা, সেই বাচ্চার নাম হচ্ছে লগারিদম। এখন যদি কোশ্চেন করা হয় লগারিদমের উৎপত্তি কোথা থেকে, তার অ্যান্সার হচ্ছে লগারিদমের উৎপত্তি হচ্ছে সূচক থেকে। তাহলে সূচক থেকে লগারিদমের জন্ম, সূচক থেকে লগারিদমের জন্ম। একটু দয়া করে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং লেখা শেষ হয়ে গেলে ডান লিখবেন, ইয়েস লিখবেন। যদি শেষ হয়ে থাকে লেখা, দয়া করে সাথে সাথে ডান লিখে দিবেন। একটু দেখেন বুঝতে পারছেন কিনা। খুবই মজার একটা চ্যাপ্টার। একটু সময় নিয়ে দেখেন, দেখবেন আসলে অনেক মজা পাবেন। এতটুকু ক্লিয়ার হলে দয়া করে একটু ডান লিখবেন, এতটুকু ক্লিয়ার হলে। এখন দেখেন, সূচক শিখতে গেলে আপনার 3টা বিষয় শিখতে হবে। সূচক শিখতে গেলে আপনার শিখতে হবে সহগ, শিখতে হবে সহগ। সহগ কি? যার ইংরেজি হলো কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট, সহগ। সহগ হচ্ছে, সহগ শিখতে হলে আপনাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো যে চলক রাশি এবং ধ্রুবপদ। চলক রাশি এবং ধ্রুবপদ, এই দুটো জিনিস আবার শিখতে হবে। ধ্রুবপদ, চলক রাশি কোনগুলো? যারা মান গ্রহণ করে, যারা কি করে, মান গ্রহণ করে, মান গ্রহণ করে। আর ধ্রুবপদ কি? যারা মান গ্রহণ করে না। যারা মান গ্রহণ করে তারা হলো চলক রাশি, আর যারা মান গ্রহণ করে না, নির্দিষ্ট থাকে, তারা হচ্ছে কি, ধ্রুবপদ। যারা মান গ্রহণ করে তারা হচ্ছে চলক রাশি, আর যারা মান গ্রহণ করে না তারা হলো কি, ধ্রুবপদ। সাধারণত ইংরেজি অক্ষরের এক্স ওয়াই জেড, ছোটো হাতের এ বি সি, এরা হলো বেসিক্যালি চলক রাশি। আর বড় হাতের অক্ষর যেমন এ, তারপর হলো বড় হাতের বি সি, এরা হলো সাধারণত ধ্রুবপদ। এছাড়া অঙ্ক আছে যেমন 5 6 7 ইত্যাদি, যেগুলোর মান চেঞ্জেবল না। এই চলক রাশি এবং ধ্রুবপদ কেন দরকার হবে সেটা নিয়ে কথা বলবো একটু। এখন চলক রাশি যে মান গ্রহণ করে, এটা আপনি বুঝলেন কেমনে? চলক রাশি যে মান গ্রহণ করে সেটা আপনি বুঝছেন কেমনে? চলক রাশি মান গ্রহণ করে সেটার বোঝার একটা উপায় হচ্ছে, আমরা একটা সমীকরণ লিখলাম, মনে করেন এক্স প্লাস ওয়াই এটা সমান 3 লিখলাম। তাহলে কি লেখা যাবে? 1 + 2 মানে হলো 3, তারপরে 2 + 1 মানে হলো 3, 0 + 3 মানেও কিন্তু হলো 3। তার মানে হচ্ছে এক্সের কী ভ্যালু তাহলে এখানে নিল? এক্স সমান পাওয়া যাবে 1 1 0 2 ইত্যাদি। আবার ওয়াই সমান পাওয়া যাবে হচ্ছে 2 1 3। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মান কিন্তু এক্স আর ওয়াই নিয়েছে। এই যে মান গ্রহণ করলো, অর্থাৎ এই সমীকরণ তৈরি করতে গিয়ে যে মান গ্রহণ করলো, এই জন্যে এদেরকে বলা হয় চলক রাশি। এই যে সমীকরণ তৈরি করতে গিয়ে মান গ্রহণ করলো, এই জন্য এটাকে বলা হয় চলক রাশি। এই যে সমীকরণ তৈরি করতে গিয়ে মান গ্রহণ করলো, তাই এটাকে বলা হয় চলক রাশি। তাহলে চলক রাশি আর ধ্রুবপদ নিশ্চয়ই ক্লিয়ার। একটু ক্লিয়ার হলে ডান লেখেন। চলক রাশি এবং ধ্রুবপদ যদি আপনি বুঝে থাকেন তাহলে একটু ডান লিখবেন যে স্যার ক্লিয়ার। চলক রাশি এবং ধ্রুবপদ যদি ক্লিয়ার হয়ে থাকে
তাই একটু লিখবেন যে স্যার চলক রাশি এবং ধ্রুবপদ ক্লিয়ার, একটু কথা বলেন। চলক রাশি এবং ধ্রুবপদ ক্লিয়ার হলে কাইন্ডলি একটু লেখেন যে স্যার চলক রাশি এবং ধ্রুবপদ ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা একটু সহগ কাকে বলে শিখবো এখন। সহগ কি? সহগ বা কোএফিসিয়েন্ট এটা কি? সহগ শব্দটা আসছে হলো সহ থেকে, তার মানে কারো সাথে বসবে, কারো সাথে সে বসবে, কারো সাথে। যেমন দেখেন 5x, এখানে এটাকে লেখা যায় 5 গুণ হচ্ছে x। x হলো বেসিক্যালি চলক রাশি, চলক রাশি। x হলো চলক রাশি মানে মান গ্রহণ করবে, এবং এই 5 হলো সহগ। তাহলে পরীক্ষার সময় জিজ্ঞেস করে যে x এর সহগ কত? x এর সহগ, এই x এর সহগ হচ্ছে, x এর সহগ হচ্ছে 5। নিশ্চয়ই বুঝছেন। যখন সূচকের ম্যাথ করব তখন কিন্তু আপনাদেরকে এই বিষয় সম্বন্ধে পরিষ্কার আইডিয়া থাকতে হবে, এই বিষয়ের সম্বন্ধে আপনাদের পরিষ্কার আইডিয়া থাকতে হবে। বাংলাদেশের কে কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন প্লিজ। কে কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন, কে কোথা থেকে জয়েন করছেন জানাবেন। অনেককে দেখতে পাচ্ছি, পরিচিত অনেক মুখ এখানে, পরিচিত অনেক মিন। এমনি শাহিন মিয়া, শাহিনকে অনেকদিন পরে দেখতেছি, টাঙ্গাইল থেকে শাহিন। তারপর আমাদের তাহরিমা, অনেকেই যুক্ত হবে আশা করি। একটু বন্ধুবান্ধবকে শেয়ার করে দেন, আপনার বন্ধুকে মেনশন করেন, একটু মেনশন করেন প্লিজ, তাহলে অনেকেই যুক্ত হবে ইনশাআল্লাহ। তাহলে সহগ কাকে বলে? সহগের সংজ্ঞাটা এরকম যে সহগের সংজ্ঞাটা হচ্ছে চলক রাশি, একটু লিখবেন চলক রাশি। চলক রাশি সহগের সংজ্ঞাটা হলো কি? চলক রাশি, চলক রাশি এর সাথে, চলক রাশি এর সাথে গুণ আকারে, গুণ আকারে, গুণ আকারে যে ধ্রুব পদ থাকে, যে ধ্রুব পদ থাকে তাকে সহগ বলে, সহগ বলে। উপরে দেখেন এখানে x ছিল, x হলো চলক রাশি, তার সাথে 5 আছে গুণ আকারে। এই যে চলক রাশির সাথে গুণ আকারে যে সংখ্যা বা ধ্রুবপদ যে অঙ্ক, সেটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার সহগ। তাহলে চলক রাশি এর সাথে গুণ আকারে যে ধ্রুবপদ থাকে তাকে বলা হয় সহগ। চলক রাশির সাথে গুণ আকারে যে ধ্রুবপদ থাকে তাকে বলা হয় সহগ। চলক রাশির সাথে গুণ আকারে যে ধ্রুবপদ থাকে তাকে বলা হয় সহগ। শাহিন মিয়া ঢাকা থেকে, রকি হচ্ছে গাজীপুর থেকে। এটা ক্লিয়ার কিনা আমি জানি, এই সংজ্ঞাগুলো একেবারেই আপনাদের শেখার কথা না, একটু শিখে নেন, অনেক দিন কাজে লাগবে ভাই। তাহলে আপনি স্টুডেন্টকেও পড়াইতে পারবেন। রুবায়া বিনতে রহমত, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার ক্লিয়ার, ডান লিখবেন, লেখা হয়ে গেলে ডান লিখবেন প্লিজ, লেখা হয়ে গেলে ডান লিখবেন, ডান ডান। তাহলে আমরা একটু সামনে আগাবো। তাহলে সহগ কি শিখলাম? তাহলে আমাদের কয়েকটা জিনিস শিখতে হবে, আমাদের 3টা বিষয় শিখতে হবে সূচক শিখতে হলে, 3টা বিষয় শিখতে হবে সূচক শিখতে গেলে। তাহলে শিখলাম এটা, তারপর শিখতে হবে হলো, তাহলে গেল এটা, তারপর শিখতে হবে বেস কাকে বলে, বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি কাকে বলে, বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি হচ্ছে, দেখেন বেস বা ভিত্তি হচ্ছে সহগের সাথে, সহগের সাথে একটু লেখেন, সহগের সাথে যে চলক রাশি থাকে, সহগের সাথে যে চলক রাশি, সহগের সাথে যে চলক রাশি থাকে, ওই চলক রাশির, ওই চলক রাশির ঘাত ছাড়া, ঘাত ছাড়া অংশকে বেস বলে, বেস বা ভিত্তি। একটু দেখেন এরকম থাকলো 6x⁻3, তাহলে এই যে সহগ তার সাথে যে x আর চলক রাশি, তার যে পাওয়ার, পাওয়ার ছাড়া অনলি শুধু x-কে বলা হয়, x-কে বলা হয় হচ্ছে বেস, x-কে বলা হয় বেস বা ভিত্তি, x-কে বলা হয় বেস বা ভিত্তি। তাহলে আমরা ক্লিয়ার হইলাম কিনা কোনটা বেস কোনটা বেস, ক্লিয়ার কিনা? তাহলে কি বললাম, সহগের সাথে যে চলক রাশি থাকে ওই চলক রাশির ঘাত ছাড়া অংশকে বেস বলে। 6x³ ছিল, কিউবটা বাদ দেন, তাহলে থাকে সহগ হচ্ছে 6,
তার সাথে আছে হলো এক্স কিউব, তাহলে ঘাত বা শক্তি বা পাওয়ারকে বাদ দিলে বাকি যে অংশ থাকে সেটাই হচ্ছে আমার হচ্ছে বেস বা ভিত্তি। ক্লিয়ার কিনা? বেস বা ভিত্তি ক্লিয়ার কিনা কথা বলবেন। রূপা গোস্বামী অনেকেই যুক্ত হচ্ছেন, ভেরি গুড। একটু রিয়াকশান ইউজ করবেন, তাহলে অনেকের কাছে পৌঁছাবে। একটু রিয়াকশান ইউজ করবেন। এখানে কে কোন কোর্সে ভর্তি কাইন্ডলি একটু জানাবেন। এবার তাহলে আমরা তিনটা জিনিস শিখবো। এক নম্বরে শিখবো হচ্ছে সহগ কি, সহগ বা কোএফিসিয়েন্ট। 2 নম্বরে আমরা শিখবো হচ্ছে বেস বা ভিত্তি। 3 নম্বরে শিখবো পাওয়ার বা ঘাত। এই তিনটা জিনিস সূচকের সাথে জড়িত। এই তিনটা জিনিস হচ্ছে সূচকের সাথে সম্পর্কিত। এই তিনটা বিষয় হলো সূচকের সাথে সম্পর্কিত। এই তিনটা বিষয় হচ্ছে সূচকের সাথে সম্পর্কিত। জাস্ট এই তিনটা বিষয় হলো সূচকের সাথে সম্পর্কিত। এতটুকু ক্লিয়ার হলে কাইন্ডলি একটু ইয়েস লেখেন। এই তিনটা বিষয় সূচকের সাথে সম্পর্কিত। এই তিনটা বিষয় সূচকের সাথে সম্পর্কিত। একটু দেখে নেবেন প্লিজ, বুঝেন কিনা। ওকে, এখন দেখেন, এখন আমি একটা কোশ্চেন লিখলাম বা 5x⁻3। এখানে এই 5 হচ্ছে সহগ, x হচ্ছে বেস বা ভিত্তি, এই 3 হচ্ছে ঘাত বা পাওয়ার। দেখেন তো বিষয়গুলো ক্লিয়ার কিনা। তিনটা বিষয় আপনাকে বুঝতে হবে। এই তিনটা বিষয় যদি না বুঝেন তাহলে সূচকের ম্যাথ আপনি পারবেন না। একটু দেখেন বুঝেন কিনা। ওকে, সূচকের সূত্রটা তো অনেক পরে শিখবো, এর বেসিক বিষয় শিখি। একটু দেখেন, এরকম থাকলো 2⁻x ইন্টু 3⁻x। আরেকটা জায়গায় থাকলো 2⁻x ইন্টু 2⁻x। এখানে থাকলো 2⁻x প্লাস 2⁻x। এখানে থাকলো 2⁻x প্লাস 3⁻x। একটু দেখেন, আর এখানে থাকলো 2⁻x ভাগ হচ্ছে 2⁻x। এখানে থাকলো 2⁻x ভাগ হচ্ছে 3⁻x। কতগুলো বিষয় লিখেছে একটু দেখেন, খুব খেয়াল করবেন, মনে রাখবেন। দুইটা জিনিস থাকলে, জাস্ট দুইটা জিনিস, সেটা হলো যদি কিনা হচ্ছে যোগ বা বিয়োগ থাকে, তাহলে সূচকের ক্ষেত্রে আমরা কমন নিব এবং সেটা হলো সাধারণ বীজগণিতের নিয়ম। সাধারণ বীজগণিতের নিয়ম। তাহলে আমার এখানে কি ছিল একটু দেখেন, এই যোগ ছিল এটাতে, তাহলে যোগ থাকলে কমন নিব। 2⁻x কমন নিলে 1 + 1 মানে হয়ে যাবে 2⁻x ইন্টু 2। এটা লেখা যায় 2⁻x + 1 লেখা যায়। এখানেও দেখেন যোগ আছে, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা একই রকম বিষয় নাই। 2⁻x ছিল, 2⁻x কমন নিয়েছে। এখানে আছে বেজ আছে 2⁻x, বেজ 3⁻x। বেজ যদি একই না হয় তাহলে সেক্ষেত্রে কোনো কাজকর্ম করা যাবে না। বেজ যদি একই না হয় তাইলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। বেজ একই হলে সেই সময় আপনি কাজ করতে পারবেন, সূত্র ইউজ করতে পারবেন, যে কোনো কিছু আপনি করতে পারবেন। বেজ যদি একই না হয় তাহলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না। তাহলে এখানে এটাই থেকে যাবে, এটাই কিন্তু আর কোনোভাবে কিছু করা যাবে না। তাহলে আমরা কি বলতেছিলাম একটু দেখেন, যদি কিনা প্লাস মাইনাস থাকে তাহলে কমন নেওয়া যাবে। কন্ডিশন কি? বেস সেম হইতে হবে।
বেস সেম। তাহলে আপনার সূচকের ক্ষেত্রে একটা বিষয় খুব লক্ষণীয়, সেটা হলো বেস একই না হলে সূচকের ম্যাথ করাটা অনেক ডিফিকাল্ট। তাহলে বেস ঠিক কিনা এটা গুরুত্বপূর্ণ, আগে দেখতে হবে বেস সঠিক আছে কিনা, বেস সেম কিনা। আর যদি গুণ থাকে এবং বেস সেম থাকে, বেস সেম, তাহলে পাওয়ার যোগ হবে, পাওয়ার যোগ। যেমন 2 টু দ্য পাওয়ার এক্স ইন্টু টু দ্য পাওয়ার এক্স সমান কি লেখা দেবে, 2 টু দ্য পাওয়ার এক্স প্লাস এক্স, মানে 2 টু দ্য পাওয়ার 2x। ক্লিয়ার? যদি কিনা বেস সেম থাকে, মাঝখানে গুণ থাকে, যদি কিনা বেস সেম থাকে, মাঝখানে বেস সেম মাঝখানে গুণ, তাহলে পাওয়ার কী হবে, অবশ্যই যোগ হবে। বেস যদি সেম থাকে, বেস যদি সেম থাকে এবং পাওয়ার যাই থাক না কেন, এখানে ওয়াই থাকতে পারতো, নো প্রবলেম, এখানে ওয়াই হইতো। আবার যদি কিনা এরকম হয়, যদি ভাগ থাকে, বেস সেম ভাগ বেস যদি সেম থাকে, তাহলে অবশ্যই পাওয়ার বিয়োগ হবে। পাওয়ার কি বিয়োগ হবে, পাওয়ার হচ্ছে বিয়োগ হবে। তাহলে ঘটনা কি ঘটলো, 2 টু দ্য পাওয়ার এক্স ভাগ হচ্ছে 2 টু দ্য পাওয়ার ওয়াই, তাহলে সেক্ষেত্রে 2 টু দ্য পাওয়ার কী লেখা যাবে, এক্স মাইনাস ওয়াই, 2 টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়াই। একটু দেখেন ক্লিয়ার কিনা, 2 টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এই কিন্তু বেসিক বা মূল সূত্র। এখন আমরা খুব মজার একটা জিনিস দেখবো, আমাদের যে সচরাচর একটা ভুল কিন্তু শিক্ষার্থীরা সবসময় করে থাকে, সেই ভুলটাকে একটু দেখবো, একদম সচরাচর একটা ভুল কিন্তু ছেলেমেয়েরা করে থাকে, সেটা দেখবো। এই জায়গাটা খুব ক্লিয়ারলি দেখবেন। এরকম একটা জিনিস থাকলো 2 টু দ্য পাওয়ার কিউব, আর থাকলো 2 টু দ্য পাওয়ার 8 টু দ্য পাওয়ার 3। এই দুটোর পার্থক্য একটু দেখেন, এই জায়গাটা ছেলেমেয়েরা অনেক ভুল করে। এইটা ভুল করা যাবে না, কারণ সূচকের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো প্রায়ই আপনার সামনে আসবে, যদি আপনি ঠিক মতো না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তাহলে কি করবে, এইটা মানে হচ্ছে এইটার বেস কিন্তু 2, এখানেও বেস কিন্তু 2। বাবা এটার মানে হলো এই 2 টু দ্য পাওয়ার 3 মানে 2-3 বার গুণ হবে, মানে 8 হবে। এটার অ্যান্সার 2 টু দ্য পাওয়ার 8। আর এইটার মানে হলো 2 আর 3-এর গুণের সম্পর্ক, মানে 6 হবে, 2 টু দ্য পাওয়ার 6 হবে। এটা ক্লিয়ার কিনা দেখেন, কত পার্থক্য, 2 টু দ্য পাওয়ার 8 কোথায়, 2 টু দ্য পাওয়ার 6 কোথায়, ক্লিয়ার কিনা? তাহলে এই জায়গাটা কিন্তু অনেকের বোঝার বেশ ভুল থাকে, এবং ছেলেমেয়েরা এই জায়গাটা কিন্তু ভুল করে থাকে। কি ক্লিয়ার কিনা? এই বিষয়টা পরিষ্কার হলে কি ইয়েস তো লিখেন প্লিজ। ওকে, এখন দেখেন একটা বিষয়, সেটা হলো ক্যালকুলেশনের সুবিধাতে কিছু বিষয় ক্ষেত্রে মুখস্থ করবেন। 2 টু দ্য পাওয়ার 0 তার মান কিন্তু 1, 2 টু দ্য পাওয়ার 1 তার মান হচ্ছে 2, 2 টু দ্য পাওয়ার 2 তার মান হচ্ছে 4, 2 টু দ্য পাওয়ার 3 তার মান হচ্ছে 8, 2 টু দ্য পাওয়ার 4 তার মান 16, 2 টু দ্য পাওয়ার 5 তার মান হচ্ছে 32, 2 টু দ্য পাওয়ার 6 তার মান হচ্ছে 64, 2 টু দ্য পাওয়ার 7 তার মান 128, 2 টু দ্য পাওয়ার 8 তার মান 256, 2 টু দ্য পাওয়ার 9 512, এবং 2 টু দ্য পাওয়ার 10 তার মান 1024। ক্লিয়ার? এই ক্যালকুলেশন করার সুবিধার্থে এই সকল বিষয়গুলো একটু ভালো করে শিখতে হবে, আদারওয়াইজ আপনি ক্যালকুলেশন ঠিকমতো করতে পারবেন না, মুখস্থ করে ফেলবেন এগুলা। একটু দেখেন, 2-এর পাওয়ার যখন জোড়, 2-এর পাওয়ার, এই পাওয়ার যখন জোড়, 2-এর পাওয়ার জোড় হলে তাকে বর্গমূল করা যায়, 2-এর পাওয়ার জোড় হলে তাকে বর্গমূল করা যায়, এবং তাদের ভাজক সংখ্যা বেজোড়, তাদের ভাজক সংখ্যা বেজোড় সংখ্যক। তাহলে কি বললাম একটা কথা, যদি কিনা 2-এর পাওয়ার জোড় হয় তাহলে সেটাকে বর্গমূল করা যাবে, এবং তাদের ভাজক সংখ্যা বেজোড় সংখ্যক। 2-এর পাওয়ার যদি জোড় থাকে, যেমন দেখেন এখানে 2-এর পাওয়ার, এইটা জোড় 2, তাহলে 4 আছে, 4কে বর্গমূল করা যায়, তার ভাজক সংখ্যা বেজোড় সংখ্যক। তাহলে কি বললাম, এই যে 2-এর পাওয়ার 2 এটাকে করা যায় 4,
এই জোড় সংখ্যা, তাহলে যে 4 পাওয়া যাবে, এই 4কে কিন্তু বর্গমূল করা যায়, 4কে বর্গমূল করলে 2 হয়। তাহলে 4-এর যে ভাজক সংখ্যা হবে, 4-এর ভাজক সংখ্যা 3টা, 4, 2 আর 1, কয়টা? 3টি। এই 3 কিন্তু বেজোড় সংখ্যক 3টি। যে সকল সংখ্যাকে বর্গমূল করা যাবে তাদের ভাজক সংখ্যা বেজোড় সংখ্যক। তা জোড় কোনটা কোনটা? এই একটা জোড়, তাহলে এদের ভাজক সংখ্যা বেজোড় হবে এই একটা জোড়, তারপর এই একটা জোড় এবং এই একটা জোড়। এদের ভাজক সংখ্যা বেজোড় সংখ্যক হবে। ক্লিয়ার কিনা দেখেন, এদের ভাজক সংখ্যা বেজোড় সংখ্যক হবে। এদের ভাজক সংখ্যা বেজোড় সংখ্যক হবে। না বুঝতে পারলে আবার বলবো, বুঝতে পারলে আর বলবো না। যদি বুঝে থাকেন তাহলে আর বলবো না, যদি না বুঝে থাকেন তাহলে আবার রিপিট করবো, টেনশনের কোনো কারণ নেই। আমরা কিন্তু এখনো সূচকে প্রবেশ করি নাই ভাই, আমরা কিন্তু এখনো সূচকে ঢুকি নাই ভাইরা। এতটুকু ক্লিয়ার হলে ওকে। তাহলে আমরা সূচকের সূত্রগুলোকে লিখব। 1 নম্বর সূত্র যেটা x টু দ্য পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে x টু দ্য পাওয়ার 2 ইন্টু হচ্ছে x টু দ্য পাওয়ার 3 সমান হবে x টু দ্য পাওয়ার 2 প্লাস 3, বেজ একই হলে পাওয়ার যোগ হবে। 3 নম্বর সূত্র x টু দ্য পাওয়ার 2, তারপর হচ্ছে যে আপনার এটা ভাগ x টু দ্য পাওয়ার 3, এটা মানে x টু দ্য পাওয়ার 2 মাইনাস 3 হবে। 4 নাম্বার হচ্ছে x টু দ্য পাওয়ার -1 মানে 1/x হবে। 5 নাম্বার x টু দ্য পাওয়ার y সমান যদি x টু দ্য পাওয়ার p হয় তাহলে y সমান p লেখা যাবে, কারণ বেজ একই হলে মাঝখানে সমান থাকলে, বেজ একই হলে মাঝখানে সমান থাকলে, বেজ একই হলে মাঝখানে সমান থাকলে অবশ্যই পাওয়ারগুলো কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। এবং 6 নাম্বার হচ্ছে যদি কিনা এরকম হয় x টু দ্য পাওয়ার y সমান p টু দ্য পাওয়ার y হয়, অথবা x টু দ্য পাওয়ার p হবে। কি শিখলাম? জাস্ট শুধু কি করছি, বেজ একই হলে পাওয়ার সমান হবে, পাওয়ার সমান হলে বেজ একই হবে, বেজ একই হলে পাওয়ার সমান হবে, আর পাওয়ার সমান হলে বেজ কী হবে? একই হবে। এখন দেখেন একটা জিনিস প্রুভ করে দেখাই, x টু দ্য পাওয়ার 0 তার মান 1, এইটা কীভাবে 1 হলো সেটাকে প্রুভ করে দেখাই। বাকিটা আপনি বুঝতে পারছেন কিনা কাইন্ডলি একটু জানান। এই প্রুফটা একটু দেখব, প্রুফটা একটু দেখি কীভাবে হয় সেটা। x টু দ্য পাওয়ার 0, তাহলে আমি প্রথমে লিখলাম x টু দ্য পাওয়ার 0, এটাকে লেখা যায় x টু দ্য পাওয়ার 5, x টু দ্য পাওয়ার 5 মাইনাস 5 সমান x টু দ্য পাওয়ার কী হয়? 5
এক্স টু দ্য পাওয়ার -5, এটাকে লেখা যাবে এক্স টু দ্য পাওয়ার 5 ডিভাইড বাই এক্স টু দ্য পাওয়ার 5 মানে হলো 1। দেখেন তাহলে এক্স টু দ্য পাওয়ার 0 মান কিন্তু 1 প্রুফ হলো। এটুকু দেখেন বুঝেন কি না? তাহলে এখন একটা কোশ্চেন আপনাদেরকে দেই, 5x টু দ্য পাওয়ার 0 এর ভ্যালু কত হবে? অপশান এ 1, অপশান বি 4, অপশান সি 5, অপশান ডি কোনোটি নয়। 5x টু দ্য পাওয়ার 0 সমান কত হবে? একটু দ্রুত লিখবেন 5x টু দ্য পাওয়ার 0 সমান কত হবে? একটু দ্রুত লেখেন 5x টু দ্য পাওয়ার 0 সমান কত হবে দেখি। কারা কারা কী অ্যান্সার করেন একটু দেখি। অনেকে অ্যান্সার দিচ্ছেন, দেন দেন দেখি কারা কারা কত অ্যান্সার দেন দেখি একটু। সবাই অ্যান্সার করবেন, ভুল হোক। আপনাদের ভুল হলে আমি ঠিক করে দেবো, টেনশনে কোনো কারণ নেই ভাইরা। ভুল হলেও আমি ঠিক করে দিব, টেনশন নেই। এখানে একটা বিষয় দেখেন, সেটা হলো পার্থক্যটা এখানে যদি এরকম বলতো 8 টু দ্য পাওয়ার 0 তার মান কিন্তু 1 হইতো। খুব খেয়াল করেন, যদি বলতো 5x টু দ্য পাওয়ার এটা 0 তার মান কিন্তু কি হইতো? 1 হইতো। কিন্তু সেটা কিন্তু আপনাকে বলে নাই। পার্থক্যটা কোথায় দেখেন, সেটা কি আপনাকে বলেছে? বলে নাই কিন্তু। আসলে বলেছে 5x টু দ্য পাওয়ার 0, তার মানে হচ্ছে 5x টু দ্য পাওয়ার 0, তার মানে 5 ইন্টু x টু দ্য পাওয়ার 0 1, তাহলে বেসিক্যালি অ্যান্সার কিন্তু হবে 5। সো সি ইজ দ্য অ্যান্সার। যাদের সি অ্যান্সার হচ্ছে তারা সঠিক, যাদের সি অ্যান্সার হয় নাই তারা কিন্তু ডেড বিপজ্জনক অবস্থায় আছেন, তাদের অবস্থা কিন্তু খারাপ। একটু দেখেন, রুটের বিষয়টা ক্লিয়ার করা থাকে, রুটের বিষয়টা অনেকে ঝামেলা থাকে। দেন রুট এক্স তার ভ্যালু হচ্ছে এক্স টু দ্য পাওয়ার হাফ, আর এইটার ভ্যালু, এই যে এটার ভ্যালু হলো এক্স টু দ্য পাওয়ার 1/3, এইটার ভ্যালু হচ্ছে
এক্স টু দ্য পাওয়ার 1/5। এটা অনেকেই জানেন না। রুটের ভ্যালু মানে হাফ, রুটের ভ্যালু হচ্ছে হাফ, রুটের ভ্যালু হচ্ছে হাফ। তাহলে √16 ইন্টু √4 টু দ্য পাওয়ার 3/2 সমান কত হবে? দেখি বের করেন, এটা সমান কত হবে? দেখি কে কে পারেন। এখন কিন্তু অনেকেই ঝামেলা পড়বেন এই সমাধান করতে গিয়ে, একটু ডিপলি খেয়াল করেন প্লিজ। আমি একটুখানি করে দেই, সেটা হচ্ছে এই যে রুট, এটা হলো 4, এটা হলো 2 টু দ্য পাওয়ার 3/2। একটু দেখেন তাহলে কত? 8 টু দ্য পাওয়ার 3/2, এটাই অ্যান্সার। একটু দেখেন, সিম্পল কথা। তাহলে আপনাদের সাথে আজকে প্রথম পর্বের ক্লাস হলো, প্রথম পর্ব সূচকের প্রথম পর্বের ক্লাস হলো। আমরা একাধিক পর্বের ক্লাসগুলো নিব। যদি আপনারা পরবর্তী ক্লাস চান তাহলে ইয়েস লিখবেন যে স্যার ক্লাস চাই, তাহলে আমরা পরবর্তী ক্লাস পেজে আপলোড করব। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের হাতে, সেই প্রত্যাশা ব্যক্ত করে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।